আসসালামু আলাইকুম। আজকে আমি গল্প বলবো, জীবনের গল্প। খুবই ইন্টারেস্টিং গল্প। এইটা আজকে থেকে এইবার তো হইল 2025 সন। আমি 2000 সনের একটা গল্প বলবো, মানে 25 বছর আগের একটা গল্প বলবো। আপনারা শুনুন, একটা ইন্টারেস্টিং ঘটনা। যে আমি তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। ওই সময়কার ঘটনা। তো ওই সময়ে কিন্তু এই ইন্টারনেট বা এই মোবাইল এগুলো তেমন একটা প্রসার ছিল না। তো ওই সময়ে কিভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজকে আমি পুরাপুরি ডিজিটাল করে ফেলছিলাম, ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনেছিলাম। 26টা ডিপার্টমেন্টে কিভাবে আমি ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে এটাকে নেটওয়ার্কিং এর ভিতরে নিয়েছিলাম। তারপরে ওই জার্নালকে পাবমেড ইন্ডেক্স করেছিলাম এবং 120 জন কর্মকর্তা এবং কর্মকর্তাকে আমি কম্পিউটারের উপর প্রশিক্ষণ দিয়েছিলাম 2 মাসের কোর্স, আমি নিজে কোঅর্ডিনেটর হয়ে। সেই ইন্টারেস্টিং গল্পটা আমি বলবো, শুনলে ভালো লাগবে। ধৈর্য ধরে একটু শুন, বেশি না, কয়েক মিনিট লাগবে মাত্র। তা ওই সময় 2020 সনে আমার কাছে একটা টিম আসলো, ব্রিটিশ কাউন্সিলের টিম ঢাকাতে আসলো। এরা আমাকে প্রিন্সিপাল স্যার ডেকে পাঠালেন যে ওনারা ব্রিটিশ কাউন্সিল থেকে আসছে, ওনারা আমাদের মেডিকেল কলেজ মেডিকেল এডুকেশনের ব্যাপারে ওনারা একটু আপগ্রেড করে দিতে চায়, ওনাদের ফান্ড দিবে তারা। তো এই ব্যাপারে আপনি তাদেরকে হেল্প করুন। তা আসলে তখন প্রিন্সিপাল ছিলেন আব্দুল্লাহ আক্তার আহমেদ স্যার, প্রফেসর অফ মাইক্রোবায়োলজি। উনি দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, উনি খুব ভালো প্রিন্সিপাল ছিলেন। তো উনি আমাকে খুব ভালো জানতেন, অনেক কাজে আমাকে ডাকতেন আর কি, বিশেষ করে মেডিকেল এডুকেশনের উপরে। তা যেহেতু উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন মেডিকেল এডুকেশন যে ইউনিটটা, প্রত্যেক মেডিকেল কলেজেই মেডিকেল এডুকেশন ইউনিট ছিল, হেলথের আন্ডারে এটা প্রজেক্ট ছিল। সেখানে কি করতো যে সিএমএ হইতো, কন্টিনিউড মেডিকেল এডুকেশন, যে আমাদের কারিকুলামের বাইরেও যে আমাদের অনেক কিছু শিখতে হয়, সেটা শেখার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট আসতো। সেই প্রজেক্টের আন্ডারে ট্রেনিং করাইতাম বিভিন্ন ছাত্র এবং ইয়াং ডাক্তার, বিশেষ করে এখানে অংশগ্রহণ করতো। সেটার দায়িত্বে ছিলাম আমি, মেডিকেল এডুকেশনের ইউনিটের ইনচার্জ ছিলাম। কেন তিনি আমাকে এটা বানিয়েছিলেন সেটাও বলি, যে তখন আসলে আমাদের যে জার্নাল ছিল, পাবমেড ইন্ডেক্স জার্নাল, সেটা ছিল, সেটা আগে ছিল না। 1992 সন থেকে এই জার্নালটা চালু হয়েছিল, ময়মনসিংহ মেডিকেল জার্নাল। তা আমি 98 সন থেকেই বা 97 সন থেকেই এই জার্নালের এডিটোরিয়াল বোর্ডের মেম্বার ছিলাম আর কি। আমি একটু আগেই এই ডিজিটালি একটু এক্সপার্ট হয়ে যাচ্ছিলাম আর কি। এবং আমি চিফ এডিটর ছিলেন প্রফেসর আব্দুল লতিফ স্যার। তো ওনাকে বললাম, স্যার আমি এই জার্নালটাকে পাবমেডে ইন্ডেক্স করার জন্য আমি পদক্ষেপ নিতে চাই। তো উনি আসলে ডিজিটালি তেমন অ্যাক্টিভ ছিলেন না। উনি বলেন যে এটা তো আপনিই পারবেন, আপনি করেন। তা আমি ওনার অনুমতি ক্রমে আমি এইটাকে শেষে, সেটা আরেকটা গল্প, সেরকম আরেকদিন বলবো আর কি, যে এই পাবমেড ইন্ডেক্স জার্নাল করেই ফেলছি, এখনো ওটা ইন্ডেক্স আছে। এমনকি মেডিকেল কলেজ জার্নালের মধ্যে ওইটাই প্রথম, এবং এখনো অন্য কোনো মেডিকেল কলেজ জার্নাল ইন্ডেক্স হয়নি পাবমেডে। এই ময়মনসিংহ মেডিকেল কলেজ জার্নাল ইন্ডেক্স, তাও কিন্তু 25 বছর হয়ে গেছে। সেটা আরেকটা গল্প আমি আরেকদিন বলবো, আমি সেটা আজকে বলতেছি না।
যে স্যার আমার এই সমস্তই দেখে এক্সপার্টনেস দেখে আমাকে মেডিকেল এডুকেশনের দায়িত্ব দেয় এবং আমি ঢাকায় গিয়ে ময়মনসিংহ থেকে ওই পদ্মা গাড়িতে ঢাকায় যাইতাম সকালে, বিকালে ফিরতাম। এরকম করে আমি এই 7 দিনের ট্রেনিং আমি 3 বার নিচ্ছি মেডিকেল এডুকেশনে। শুধু মেডিকেল এডুকেশন না, ওখানে যে রিসার্চ মেথোডোলজি সেটার উপরেও আমি কয়েকবার নিছি। আমার এরকম আগ্রহ দেখে আমাকে এই সায়েন্টিফিক সেক্টরে আমাকে দায়িত্ব দেয় এই এর জন্য, মেডিকেল এডুকেশন ইউনিটটা চালানোর জন্য। যেহেতু তারা মেডিকেল এডুকেশনের উপরে হেল্প করতে আসছে ব্রিটিশ কাউন্সিল, তারা ফান্ড দেবে, বিদেশি ফান্ড আমরা পাবো, এটা ইউটিলাইজ করা যাইতে পারে, এই জন্য আমাকে নির্ভরযোগ্য মনে করে আমার কাছে পাঠাইছে। তা আমি বলছি যে আপনারা কি কি করে দিতে চান? বলে যে আপনাদের যে মেডিকেল এডুকেশন ইউনিটটা আছে, যে রুমটা আছে, অনেক বড় একটা প্রশস্ত রুম। এটাতে যে আমরা ওই যে মিটিং এ বসি, ট্রেনিং এ ওয়ার্কশপে বসি, সেটাতে ছিল একটা কাঠের একটা সিম্পল একটা টেবিল, লম্বা টেবিল, 8-10 জনে মোটামুটি বসা যেত, ওই ডাইনিং টেবিলের মতো মনে হতো, এরকম আর কি, স্ট্যান্ডার্ড না। আমাদের যা ছিল তাই দিয়ে আমরা শুরু করছিলাম আসলে। তো বললো যে আমরা এই টেবিলটা একটু বদলাই দিতে চাই আর কি আপনাদেরকে। তা আমি বলছি এটা ফান্ড কে দেবে? আমরাই দেবো। আপনারা যদি দেন তাহলে করেন, বদলাই দেন। তো ওনারা করলো কি, আমি রাজি হইলে পরে ওনারা ওই 3 দিনের মধ্যেই লোকাল যে অটোবি যে ফার্নিচারের দোকান আছে ওখান থেকে এই 7-8টা ওই অটোবি টেবিল এনে ওই কনফারেন্স টেবিল বানিয়ে দিলেন, লম্বা করে 2 দিকে 2টা দিয়ে ওইরকম ফিট করা যায় আর কি। খুব সুন্দর হইলো এটা। তাতে দেখা গেল যে আমরা 15-20 জনে বসে আমরা ওয়ার্কশপ করতে পারবো, এরকম হইলো। তারপরে ওনারা নিজেরাই অনুভব করলো যে এই রুমে তো নাই, এই পর্দা নাই ভালো, শুধু এরকম জানালা দেখা যাচ্ছে এরকম। তো পর্দা তো লাগান দরকার। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি স্যারের কাছে বললাম পর্দা চেয়ে নিব, কতদিন লাগতে পারে? এটা ঠিক নাই, বৎসরকে বৎসর একটা জিনিস চাইতে 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 হঠাৎ করে একবার পাওয়া যায়, সরকারি ফান্ড আসলে দেয় আর কি। ও তাই নাকি? হ্যাঁ, ওই তাইলে আমরা পর্দা লাগিয়ে দিই, দেন দেন পর্দা লাগাই দেন। তারপরে আর কি লাগে? তো বললো যে আরেকটা জিনিস তো দেখতেছি যে ফ্লোরটা তো এবড়ো থেবড়ো। আমরা এই ওখানে ওই টাইলস করা ছিল না মনে হয়, এমনি ওই মসৃণ ছিল ফ্লোরটা আর কি, অথবা টাইলস করা থাকলেও তেমন মনে হয় ভাঙাচোরা এরকম ছিল। তো বললো যে আমরা এখানে একটা ফ্লোর ম্যাট বিছিয়ে দিই, দিতে পারেন, দেন তাহলে। তারপরে 3 দিন পরে করলো কি, ওই দেখলাম যে ফ্লোর ম্যাট নিয়ে আসছে, পুরা রুম একদম সুন্দর করে ফেললো, মনে হচ্ছে নতুন টাইলস লাগেছে এরকম ডিজাইন করা। তারপরে আর ওই যে পর্দাগুলো সুন্দর করে দিল, পর্দা হয়ে গেল, টেবিল হয়ে গেল, ফ্লোর ম্যাট হয়ে গেল, দারুণ হয়ে গেল। তারপরে এরপরে 1 সপ্তাহ পরে আবার দেখাইতে নিয়ে আসছে। ওইরা যারা আমার সাথে কথা বলে সে বাঙালি, বাংলাদেশের প্রতিনিধি, ব্রিটিশ কাউন্সিলে যারা আসে সাদা চামড়ার মানুষ, তারা ইংলিশে এসে দেখাশোনা, মানে ওরা ফান্ড যে দিল কার্যকর হইল করে সেটা। তারপরে দেখি এত খুশি হলো, তো বললো যে এখানে মেডিকেল এডুকেশনের এই ইউনিটে যে করে ক্লাস টাস নেওয়া হয়, কম্পিউটার আছে না? তা আমি বললাম যে কম্পিউটারটা আছে, একটা আছে কম্পিউটার, কিন্তু কম্পিউটারটা খুব একটা অ্যাক্টিভ না, মানে স্লো, খুব বেশি কাজ করা যায় না। তা আমরা একজন ছেলে রাখছি, সেও কিন্তু এই আমাদেরই স্টাফ, কিন্তু অন্য স্টাফটা আমরা ডেপুটেশনে নিয়ে আসছি এখানে, এই ডাক্তারদের কিছু টাইপিং এ হেল্প করে, এরকম টুকটাক কাজ হয় আর কি, দরখাস্ত লেখা, এই সমস্ত লেখা কিছু কিছু করে আর কি। তখন কিন্তু মনে রাখেন যে তখন এই হয় না, এই কম্পিউটারে কোনো ক্লাস নেওয়া হতো না, মাল্টিমিডিয়াতে কোনো ক্লাস নেওয়া হতো না, তা আগেকার সেই অ্যানালগ সিস্টেমে ক্লাস নেওয়া হতো। এটা তারা শুনে বললো যে আমরা তাহলে তো এই রুমের জন্য আমরা কম্পিউটার দিতে পারি,
দেন তাহলে কম্পিউটার দেন। তো কয়টা লাগবে? আপাতত দেখেন যেটা আছে এটাই কিন্তু কাজ হবে না আসলে। কম্পিউটার যদি 2-3টা দিতে পারেন, বলতে 3টা কম্পিউটার দেন। 3টা কম্পিউটার, তখনকার যুগে আপগ্রেডেড কম্পিউটার, খুব ভালো মানের কম্পিউটার দিলেন আর কি। দেওয়ার পরে তারপরে বললো যে এই যে কম্পিউটার যে রুমে থাকবে এই রুমটা তো একটু এসি করা থাকে। তখন সবাই ধারণা ছিল কম্পিউটার থাকলে এসি থাকতে হবে এইরকম। এখন যে ল্যাবরেটরিতে যন্ত্রপাতি আনার পরে আগে এসি লাগাই, এরকম মাথা গরম হয়ে যাবে এরকম মনে হইতো। তো এসি তো আমি স্যারের কাছে চাবো, আমি ওনাদের কাছে আমি কিছু চাই না, কিন্তু আমি জানি যে ওনারাই দিবে, কিন্তু আমি ওই বিদেশিদের কাছে চাবো এটা আমার একটা প্রেস্টিজে লাগে। আমাদের দেশ, আমাদের এটা করবো। আমি বলেছি ঠিক আছে, আমি প্রিন্সিপাল স্যারের কাছে চাবো যাতে এসি লাগে। বলছে না, এসিও আমরা লাগাই দেবো। এসি লাগাই দেবো কি মানে পুরা। এরপরে যে ঘটনা হলো সংক্ষেপে বললাম যে ওই পুরা এই রুমটাই এসি করে ফেললো, কম্পিউটার অন্ত করলোই। আর কম্পিউটার রুমেও ওই ফ্লোর ম্যাট লাগাই দিল, পর্দা লাগাই দিল সুন্দর করে। তারপরে ওই স্লাইড কাচের দরজা জানালা লাগাই দিল, মানে খুবই সুন্দর হয়ে গেল আর কি। তারপরে একটা সুন্দর আমরা একটা পেলাম আর কি, ওই যে মেডিকেল এডুকেশন। যেমন এইটা পাওয়ার পরে সবাই খুব খুশি। তারপরে এইখানেই আমরা টুকটাক মেডিকেল এডুকেশনের যে ওয়ার্কশপ করতে থাকলাম। তো এরপরে আবার তারা চলে গেলে পরে আবার যে এসি টেসি লাগাইছে কিনা এটা দেখার জন্য আবার ওই ব্রিটিশ টিম আসলো। আসলে পরে বলতেছে যে এই কম্পিউটারটা, তখন আবার কম্পিউটার করছি কি আমরা কাপড়টা ঢাইকে রাখছি, 3টা কম্পিউটার ঢাইকে রাখছি। বললো যে কম্পিউটার একটু ঢাকনা দেওয়া কেন, কম্পিউটার কাজ হয় না। আমি বললাম যে কাজ কি হবে, এই কেউ তো আসে না এখানে, কাজ নিয়ে আসে না কেন, আসে না? যারা কাজ করাবে তারা তো এক্সপার্ট না, তারা তো কম্পিউটার কম্পিউটার দিয়ে যে ক্লাস নিবে, পাওয়ার পয়েন্টে ক্লাস তৈরি করবে, এই নলেজ তার মধ্যে নাই, এই ট্রেনিং তাদের নাই। কাজে এখানে তারা আসে না। এখানে পাওয়ার পয়েন্ট তখন ওই যে ওই ট্রান্সপারেন্ট শিট দিয়ে ফটোকপি করে করে ক্লাস নিত। ওনারা এইভাবে ক্লাস নেয় অ্যানালগ পদ্ধতিতে। কাজে ওনাদের যেহেতু কম্পিউটার নলেজ নাই টিচারদের, কাজেই এই টিচাররা এখানে আসে না। কাজে এই কম্পিউটার কোনো কাজে লাগতেছে না। মানে এটা আমি কিন্তু ট্যাক্টফুলি বলতেছি, কম্পিউটারে আমাদের 3টা কম্পিউটার দিচ্ছেন, এটা কোনো কাজে লাগতেছে না। কিন্তু আমি ব্রেন দিয়ে বলতেছি যাতে ওনারা এই পদক্ষেপ নেয় আর কি। তাহলে কি করা যায়? আমি তো সব টিচারদেরকেই কম্পিউটার ট্রেনিং নিতে হবে। যেমন বিশেষ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, MS ওয়ার্ড, এইগুলি ট্রেনিং নিতে হবে। তো ট্রেনিং ছাড়া এটা কম্পিউটার কেউ কাজ করবে, আসবে না। তো দেখো তাহলে তো ওনারা বললো কি, ওনারা বৈশাখ ওই বাঙালিদের সাথে আলাপ করিয়া বললো যে তাইলে আমরা কম্পিউটারে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি। তা আমি কিন্তু ওইটাই চাইতেছি। বললো যে তাহলে এখানে কি শহরে কি কম্পিউটার ট্রেনিং এর কোনো ইনস্টিটিউট আছে? আমি আবার দেখছি যে এই চরপাড়া থেকে শহরের দিকে যাইতে অ্যাপটেক কম্পিউটার এডুকেশন নামে একটা ইনস্টিটিউট দেখছি, কিন্তু ভিতরে যাইনি আমি কখনো। তখন বললাম যে হ্যাঁ, অ্যাপটেক নামে একটা কম্পিউটার ইনস্টিটিউট চোখে পড়ে। তো বললো যে তাহলে আমরা একটু দেখে আসি ওখানে। আমি লোকেশন দেখাই দিলাম, গেল। কিছুক্ষণ পরে আবার ঘুরে আসলো যে হ্যাঁ, আমরা ওখান থেকে আমরা আপনাদের টিচারদেরকে ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করতেছি। ওখানে 20 জনের একটা করে ব্যাচ, আমরা একটা ব্যাচ ট্রেনিং দেওয়াই আর কি। তারপর আমি বললাম তাহলে স্যারের কাছে একটু বলতে হবে, কারণ এটা টিচার কাকে কাকে ট্রেনিং দেওয়া এটা একটা ব্যাপার আছে। স্যারের সাথে আলাপ করে তারা চলে গেল যে 20 জনকে তারা ব্যবস্থা করো, 20 জনের নাম দেন আমাদেরকে। আমরা তো স্যার আমাকে দায়িত্ব দিলেন কোঅর্ডিনেটর করে, যে কম্পিউটার এডুকেশন হবে প্রজেক্ট, ওদের আন্ডারে ব্রিটিশ কাউন্সিল ফান্ড দিবে। এরা ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদারকে দায়িত্ব দেওয়া হলো প্রিন্সিপাল, একটা
অর্ডার দিয়ে দিলেন। আমি এই হিসেবে একটা নোটিশ সার্ভ করলাম নোটিশ বোর্ডে। যারা যারা আগ্রহী ট্রেনিং নিতে সেই সমস্ত টিচারদেরকে রেজিস্ট্রেশন করতে বলা হলো। এখন দেখি ওই এক ইয়েকে প্রিন্সিপালের যে পিএ তাকে দায়িত্ব দিয়েছিলাম যে নামগুলো সংগ্রহ করার জন্য, ওনার দেখি যে 23 জনের নাম লিখছে। আমি 23 জন কেন, ওই 20 জন তো লিখতে হবে। তো 20 জনের লিখতে হবে, 23 জন হয়ে গেছে, তাহলে কাকে বাদ দিব? এখন প্রিন্সিপাল বললো সমস্যা না, কাকে তো বাদ দিতে পারতেছি না এখান থেকে, কাকে বাদ দিব, কে বেজার হবে। তারপরে ওরা আসছে, আসার পরে বললো যে কোশ্চেন, বলছে না এটা করা যাবে না, এটা চাইছি 20 জন হয়ে গেছে 23 জন, এটা কাকে বাদ দিব এটা। তারপরে তাহলে কি করা যায়, এই এরপরে বললো যে দেখি আমরা আবার সিদ্ধান্ত নিই কি করা যেতে পারে। এর মধ্যে বেশি জানাজানি হয়ে গেছে, প্রচুর আইসা রেজিস্ট্রেশন করে পড়ছে, তখন 53 জন হয়ে গেছে। আমি বলতেছি যে লেখুক, অসুবিধা নেই, এটা একটা এই যে এটা প্রোগ্রাম করা যাবে না, 20 জনের জায়গায় 53 জন হলে করা যাবে। এইটা আইসা তারা দেখে 7 দিন পরে আসছে, বললো যে এত আগ্রহী, হ্যাঁ এখন কি করবো তাহলে, আমরা তো একটু লাগে 20 জন করে। আমি বলছি যে তাহলে এটা ক্যান্সেল করে দিন, এটা করা যাবে না। আসলে কিন্তু আমি চাইতেছি যে আরো নেবো আর কি, আমি শুধু নেগেটিভ বলি না, একটু কৌশল দেখাইতেছি আর কি। তারপরে বললো যে এই তাহলে একটা কাজ করে 3টা বেস করে 20 3 20 60, আর 7 জন কোথায় পাবো? তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদেরকে ইনক্লুড করি, তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট আরো 7 জন ইনক্লুড করে আমরা ইয়ে করলাম, 60 জনের একটা ব্যাচ করলাম, 3টা ক্লাস, প্রতি সপ্তাহে 2টা বা 3টা করে ক্লাস হইতো। আমিও একজন পার্টিসিপেন্ট হইলাম, কোঅর্ডিনেটর ছিলাম, আমি নিজেও শিখলাম আর কি। তো ওখানে শেখানো হইলো এই পাওয়ার পয়েন্ট, বিশেষ করে কম্পিউটার বেসিক তো শিক্ষা দিছি, কম্পিউটার বন্ধ করা চালু করা, হার্ডওয়্যার মেনটেন করা, এইগুলি আর কি মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর MS ওয়ার্ড এই 2টা শিখাইলো। আর ইমেল করা যায় কিভাবে এবং নেট 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 ইন্টারনেট চালায় কিভাবে, এটা শিখিলো। আমরা সবাই ভালো করে শিখলাম, আমরা সার্টিফিকেটও পেলাম। এই 60 জন কিন্তু হয়ে গেল, তারা খুশি সবাই। তারপরে এখন এরপরে আবার তারা দেখতে আসছে, দেখতে আসলে পরে বললো যে কিরকম হচ্ছে, যে আমি বলছি যে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না কেন, এতগুলা ট্রেনিং দিলাম, কাজ যে হবে, ওনাদেরকে তো লেকচারটা দেওয়ার সময় কম্পিউটার লাগবে, কম্পিউটারে ওনার অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারের দক্ষ হইতে হবে, তাহলে তো হবে না, ওনার তো অ্যাসিস্ট্যান্ট কেউ দক্ষ না। এটা কিন্তু আমার মাথায় ছিল যে আগে টিচারদেরকে ট্রেনিং দেওয়া, পরে ওনাদের মাধ্যমে আমি এই কর্মচারীদেরও করাবো আর কি। তারপর বলছে তাহলে তো কেমন কত হইতে পারে, আমি বলছি ওনারাও এরকম 60-এর মতো হইতে পারে, অসুবিধা নাই, আমাদের ফান্ড আছে। দেখেন এই ফান্ড কিন্তু দিতেছি গেল। তো পরে আবার আবার নোটিশ দিলাম, কর্মচারীও 60 জন হয়ে গেল। আগে কিন্তু 7 জন হয়েছে, আরো 60 জন হলো, তাহলে 120 জন টোটাল। আমরা এই ডাক্তার, কর্মচারী, শিক্ষক সবাই ট্রেনিং প্রাপ্ত হইলাম। তাহলে বুঝলেন তাহলে কি কথা, সবাই ট্রেনিং প্রাপ্ত হইলাম। তারপরে আমরা আমাদের টিচাররা ক্লাস নেবে এই করে সব সময়। তা আমি এই সবারই বলি আপনারা সবাই পাওয়ার পয়েন্টে ক্লাস নেন। বললো যে পাওয়ার পয়েন্টে ক্লাস এই তখন 3টা কম্পিউটার সবসময় অকুপাইড থাকে, কিন্তু এতগুলা ডাক্তার এই চান্স পায় না। আমি বললাম যে এটা তো আপনাদের ব্যক্তিগত কম্পিউটার দ্বারা না করলে কিন্তু হবে না, বাসায় কাজটা করতে হবে। তো বললো যে তাহলে তো আমাদের কম্পিউটার কিনা দাও। আমি যেহেতু এক্সপার্ট, এই ডাক্তার আমাদের বন্ধুরা সবাই আমাকে ধরলো যে আমার কম্পিউটার কিনে দাও। তা আমি তখন আসলে খুব দ্রুত কম্পিউটার প্রসার হইতেছে ময়মনসিংহে। আমি ময়মনসিংহে ওই যে কয়েকটা কম্পিউটার, 3টার মতো কম্পিউটার দোকান ছিল, ওদের সাথে যোগাযোগ করলাম। আর আমার খুব দাম বেড়ে গেল তাদের কাছে, যে আমার কাছে অনেক এই আছে, গ্রাহক আছে, কম্পিউটারের গ্রাহক। আসলে আমি 2 মাস বা 3 মাসের মধ্যে আমি
63টা কম্পিউটার কিনে দিয়েছিলাম আমার মাধ্যমে। এমনি তো তারা কিনছে, কিন্তু আমার মাধ্যমে আমি 63টা কম্পিউটার কিনে দিচ্ছি। তখন কম্পিউটারের দাম কিন্তু ছিল ডেস্কটপ কম্পিউটার সবকিছু মিলে 60-70 হাজার টাকা। এরকম ভাবে এই 63টা কম্পিউটার ফোন আমার জানা ছিল কিনে দিয়েছিলাম। পরে আরো একটা দুইটা করে কিনছি, এরকম আছে। তো এখন তারা সব ডাক্তারই তারা এই নিজের বাসায়, অনেকে ল্যাপটপও কিনলো, এই লেকচার তৈরি করে তারা এই পাওয়ার পয়েন্টে ইয়ে করবে, ক্লাস নেওয়া শুরু করলো। পাওয়ার পয়েন্টে ক্লাস নেওয়া শুরু করলো। এমনকি এখন যে ক্লাস নিব তাহলে তো ওখানে লাগে, মাল্টিমিডিয়া প্রজেক্টর লাগে। এইটা ছাড়া তার ক্লাস নিতে পারে না। বানাইছে ঠিকই, এখন আবার কেমন কাজ হচ্ছে, কাজ হচ্ছে না। কারণ হচ্ছে যে আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর নাই। আমার কিন্তু সবকিছু মাথায় আছে আগে থেকে, কিন্তু একটা একটা করে আদায় করতেছি ব্রিটিশ কাউন্সিল থেকে। তো কয়টা গ্যালারি? আমি 3টা গ্যালারি। 3টা গ্যালারিতে আপাতত 2টা দেন, 2টা না আমরা 3টাই দেবো। 3টা মাল্টিমিডিয়া প্রজেক্টর দিল। তারপরে এটা দেওয়ার পরে তারা খুশি, ক্লাস নিচ্ছে। কিন্তু এসে ওরা প্র্যাকটিক্যালি দেখে যে আমাদের এই নেই, এই যে এটা কি ইন্টারনাল ডেকোরেশনটা ভালো না। তারা বললো যে প্রিন্সিপাল স্যারকে বললো যে এটা বদলাই দিই। তারা একেবারে পুরা ওই ডেকোরেটেড করে দিল ওদের খরচে। তারপরে ওই মাইকিং সিস্টেম, সাউন্ড সিস্টেম যেটা, এটাও তারা ফিট করে দিল। খুব সুন্দর সাউন্ড সিস্টেম করে দিল। একদম বাংলাদেশের মধ্যে অত্যাধুনিক হয়ে গেল ময়মনসিংহ মেডিকেল কলেজের এই সাউন্ড সিস্টেম, গ্যালারি, মেডিকেল এডুকেশন, এই সব এরকম হয়ে গেল। তারপরে এদিক দিয়ে আমাদের আকরাম ভাই, প্রফেসর আকরাম হোসেন স্যার, তো উনিও আমার সাথে সাথে এই কাজগুলা করছে নাকি। ধরুন যে আগ্রহের দিক দিয়ে আমার চেয়ে পরে ওনার আগ্রহ বেশি। তো উনি দেখলাম যে এই ওয়েবসাইটের প্রতি খুবই ওনার আগ্রহ। তো উনি করছে কি যে আমাদের এদিকটা বাইরেও খুব দ্রুত প্রসার হইতেছে। চরপাড়ায় শুভেচ্ছা মাল্টিমিডিয়া নামে একটা কম্পিউটারের ছিল, সব ছিল ওখানে। ওরা সার্ভিস দিত পাবলিককে, দরখাস্ত লেখা, এটা এটা। তারা এই তাকে তার সাথে সুযোগ সাজছে। তারা ঢাকার ওই ইন্টারনেট প্রোভাইডারের মাধ্যমে একটা ওয়েবসাইট খুলে ফেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের নামে। ময়মনসিংহ মেডিকেল কলেজের নামে ওয়েবসাইট খোলেন এই যে 2000 সনে। তাহলে দেখেন 2000 বা 2001 সনে এইরকম। ওই সময় বাংলাদেশে কোনো মেডিকেল ইনস্টিটিউটের ওয়েবসাইট নাই, আমাদের ময়মনসিংহ মেডিকেলে আছে। তো এইটা ওইটা ওনারা তো প্রফেশনাল, ওনাদের টাকা নিয়ে চলে গেছে। কিন্তু ওয়েবসাইটে তৈরি করে দিতে হবে না, তো ডাইনামিক হইতে হবে, নতুন নতুন তথ্য দিতে হবে, পুরান তথ্য মুছতে হবে। এইটা কিন্তু কেউ করতে পারে না। তাই আমি স্যারকে বললাম যে স্যার, ওনারা তো ওয়েবসাইট তৈরি করে দিচ্ছেন, স্ট্যাটিক একটা ওয়েবসাইট, অল্প কিছু তথ্য দিয়ে। কিন্তু আমাদের নতুন টিচার আসতেছে, টিচার চলে যাচ্ছে, এগুলার নাম কাটতে হবে, নাম ঢুকাইতে হবে, নতুন তথ্য দিতে হবে, আমাদের অ্যাক্টিভিটি দেখাইতে হবে। তো এইটা তো হচ্ছে না, ওনাদের কাজ ওনার করে চলে গেছে। তো এইটা কি করতে হবে যে এইটা এডিট করা যায়, মানে ওয়েবসাইট ডাইনামিক্যালি, এই ধরনের এক্সপার্ট দরকার আছে। তো এইটা কাকে পাবো? আমি স্যার আমি নিজেই পারি। আমি ওই ওই নেট থেকে শিখছি, নেট থেকে শিখছি কিভাবে করা যায়। আমি কিন্তু ইনস্টিটিউটে গিয়ে শিখি নাই। তো ইনস্টিটিউট থেকে বেসিক আইডিয়া দিয়ে দিছিল। তা আমি করলাম কি, আমার নিজেরও আমার নামে এই talukdarberry.com নামে একটা ওয়েবসাইট খুলছি নিজের এই প্রচার করার জন্য। আমি দেখাইলাম সেটা, এবং এটাও করতে পারবো, এবং এই দায়িত্বটা আমাকে দিল। তখন ওই তাদেরটা বাদ দিয়ে আমি নিজেই এই মেডিকেল কলেজের ওয়েবসাইট মেনটেন করা শুরু করলাম। এমনকি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এমন সুন্দর হইলো জিনিসটা যে এইখানে একটা ফর্ম দিলাম যে প্রাক্তন ছাত্র যারা এখান থেকে লেখাপড়া করে গেছে, সারা বিশ্বে ছড়াই আছে, অনেক ডাক্তার কিন্তু বাইরে আছে, তারা একটা প্ল্যাটফর্ম পাইলো ওই ওয়েবসাইটের মাধ্যমে। ওখানে একটা ফর্ম দিছি, যারা যেখানে আছেন তাদের তথ্য দেন। সেই তথ্য দিয়ে আমি একটা অ্যালামনাই পেজ খুলে বসলাম। সে 2000 সনে ময়মনসিংহ মেডিকেল কলেজের ডিজিটাল মানে অনলাইন অ্যালামনাই ছিল। এটা আমাদের একটা গর্বের বিষয়।
তারা একে অপরকে চিনতে পারলো। এখানে আরেকটা জিনিস হলো যে এই একে অপরকে ওই যে খুঁজে পেলো ইয়ার মাধ্যমে, ইমেলের মাধ্যমে যোগাযোগ করলো, মানে একজন থাকে অস্ট্রেলিয়া, আরেকজন থাকে লন্ডন, তাদের মধ্যেও এই হইলো, সবার সাথে আমরা যোগাযোগ করতে পারলাম, আমাদের খবর তারা জানতেছে, আর আমার খুব একটা বিশ্বে নাম হয়ে গেল তাদের কাছে। এইরকম একটা সুবিধা হইলো। আর এরপরে তারা আসলো যে আপনারা তো লাইভ ভিজা দেখলাম, লাইভ ভিতে তেমন বই পুস্তক নাই, বাইরের বই নাই। আপনারা একটা কাজ করতে হবে, যদি লাইভ ভিতে নেট থাকে, ইন্টারনেট থাকে, তাহলে এই ইয়ে করতে পারবে, এই বাইরের ইগুলো পড়তে পারবে নেটের মাধ্যমে। আমি দেন ঠিক আছে, তারা দিব। এখন চিন্তা করলো তাহলে নেট টানবে কিভাবে? তা আমরা তখন আবার ময়মনসিংহ এর রতন সাহেব, রতন তার নাম, মিলিনিয়াম কম্পিউটার আছে যে, সে নেটওয়ার্কিং শুরু করে দিছে, মানে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। তার সাথে যোগাযোগ করলাম আমি, আমাকে পাঠাইলো, তাই আলাপ করে বললো স্যার খুব সুন্দর করা যায়। তার এনে ময়মনসিংহ মেডিকেলে এনে, তখন কিন্তু এরকম রাউটার ছিল না, নেটওয়ার্ক ব্রডব্যান্ডই হচ্ছে, কিন্তু তারের মাধ্যমে হয়তো এক কম্পিউটার টু আরেক কম্পিউটার এইরকম। তারপরে এটা করলো তারা, বললো যে আমরা 26টা ডিপার্টমেন্টেই আমরা ইন্টারনেট দিব ব্রডব্যান্ডে। এই ফান্ড কিন্তু ব্রিটিশ কাউন্সিল দিবে, খেয়াল করে দেখে। তো আমিও খুব মজা হইতেছি এটা। তারপরে এটা কি হলো, 3,60,000 টাকা বিনিময়ে এই নেটওয়ার্ক পাইলাম আমরা। ওই টাকা কিন্তু এরা দিল, ব্রিটিশ কাউন্সিল দিল। তখন আমার অনেক নাম হয়ে গেছে দেশে, যে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টে 60টা ডিপার্টমেন্ট, কি বলে 26টা ডিপার্টমেন্টে ব্রডব্যান্ড ইন্টারনেট পাইছি। এবং যেহেতু এক নেটওয়ার্কে আছে, এক ডিপার্টমেন্টের তথ্য আরেক ডিপার্টমেন্টে খুব দ্রুত আদান প্রদান করা যাচ্ছে। এমনকি আমরা এত মোবাইলে সেট করি, তখন আমরা ওই ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট চ্যাট করতাম। আর এখন যেমন এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাট করা হয়, এই বিভিন্ন মাধ্যম হয়ে গেছে, তখন এগুলো ছিল না। তখন এই ইমেইলের মাধ্যমে চ্যাট করা হতো, একজন আরেকজনের সাথে ইমেইল করতো, ও এক কথা লিখতো, আবার ইমেইল আরেক কথা লিখতো। এইভাবে কিন্তু আমরা অনেক চ্যাট করছি বিদেশিদের সাথে। এবং চ্যাট রুম নামে অনেকগুলা ইয়ে ছিল, গ্রুপ ছিল, গ্রুপ তৈরি ছিল, তারা চ্যাট করতো। কষ্ট করে হলেও তারা চ্যাট করতে, কিন্তু ইমেইলের মাধ্যমে। তারপরে কিন্তু ফেসবুক আছে। ফেসবুক তো আমি নিজে করছি যে 9 সনে, তার আগে কিন্তু আমি জানতামই না ফেসবুক। যাই হোক, এদিক দিয়া আলাপে সালাপে তারা ইয়ে শুনছে যে আমাদের যে জার্নালটা, এটা পাবমেড ইন্ডেক্স, এই ব্রিটিশ কাউন্সিল এটা শুনে তো আশ্চর্য হয়ে গেছে, তো কোথাও নাই এটা বাংলাদেশে। এখনো কিন্তু কোনো মেডিকেল কলেজের পাবমেড ইন্ডেক্স জার্নাল নেই। তা আমার সাথে কথা বললো, কিভাবে করলেন, যে এইভাবে করছি, বোঝে এটা প্রেস্টিজিয়াস জার্নাল, আন্তর্জাতিক। ও এইটা আবার করছে কি, এই জার্নালটা যখনই পাবমেড ইন্ডেক্স হয়েছে, তখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আরো কয়েকটা দেশ এটা সাবস্ক্রাইবার হয়েছে, মানে ডলার দিয়ে দিয়ে তারা কিনতেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে। তাহলে আমাদের জার্নাল ডলারে বিক্রি হচ্ছে, এটা খুবই একটা প্রেস্টিজিয়াস জার্নাল হয়ে গেছে। বললো যে আমাদের এই প্রেস্টিজিয়াস জার্নালের যে ছাপানোর খরচ, প্রিন্টিং খরচ, এটা আমরা দিব। আমরা বললাম যে এটা আপনাদের কাছে নিব, আমরা তো সরকার দিতে পারে, আমাদের খরচ এই করতে হবে না, এটা আমরা দিতেছি। পরে রাজি, স্যারে রাজি। তারপরে থেকে কিন্তু এখনো মনে হয় ব্রিটিশ কাউন্সিল দেয় কিনা জানি না, বহুদিন পর্যন্ত দিছে। আমি যতদিন পর্যন্ত ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে, আমি ছিলাম 2008-এর শেষ পর্যন্ত, 9 সনের 1 তারিখে চলে গেছি আমি বদলি হয়ে। তো এই তখন পর্যন্ত এটা দিত, এখনো এই বিদেশিরা এটা কিনে নেয় আর কি। তো এটা এটা গর্বের বিষয় যে
এই 2002 সনে, এটা মানে সব ডিপার্টমেন্টে যে নেটওয়ার্কিং হয়ে গেছে এটা 2002 সনে। তো আমি 2008 সনে আমাকে বদলি করে দেয় দিনাজপুর মেডিকেল কলেজে। তো 2008-এ যে গেছি, 2019 পর্যন্ত আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আসতে পারি নাই। কেন আসতে পারিনি সেটা আপনারা জানেন। তবে আমি অবসরে গেছি 19 সনে, 20 সনে। 20 সনে ময়মনসিংহ মেডিকেল লাস্ট টাইমে 7 মাসের জন্য আসছিলাম। তখন আবার ওই এডিটোরিয়াল বোর্ডের মেম্বার হয়েছে আবার এখানে যখন ছিলাম। তো এখন আমার কাছে খুবই আপনারা না জানলেও আমার কাছে খুব তৃপ্তি লাগে যে আমি একটা ভালো কাজ করছিলাম, কেউ জানুক বা না জানুক। আমি কয়েকটা বই লিখছি। আমি 14টার মতো বই লিখছি। অভ্র যে সফটওয়্যার আছে বাংলা লেখার, অভ্র শব্দে আবিষ্কার করছে মেহেদী হাসান খান, আমার ছাত্র। 41 নম্বর পেয়েছে, সেইবার 21-এ পদক পেয়েছে, আমি খুব খুশি হয়েছি, আমার ছাত্র। আমি সেই মোবাইলে টাইপ করে করিয়া এই বই লিখছি। এরকম এই প্রথম বই হলো এটা, স্মৃতির পাতা থেকে। এই স্মৃতির পাতা থেকে বইয়ের 46 নম্বর পেজে, 46, হ্যাঁ, একটা গল্প আছে, দেখেন। গল্পের নাম হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ ডিজিটাল করা। এইখানে এই যে আমি যে গল্পটা বললাম, এটা সুন্দর করে লিখতে গেলে তো সব গোছাইয়ে লেখা যায়, আমি বলতে পারলাম না ঠিক ভালোভাবে। এটা লেখা আছে, যারা এই পান এই বইটা সংগ্রহ করে এই স্মৃতির পাতা থেকে 46 নম্বর পেজে এই গল্প, এরকম আরো মজার মজার কাহিনী আছে। এটা মানুষ, এই দেশের মানুষ হয়তো আমাকে মূল্যায়ন করে না, কিন্তু আমার বিবেকের কাছে আমার বইটার অনেক মূল্যায়ন আছে। এটা আমি ভালোভাবে এক্সপ্রেস করতে পারলাম আমার ঘটনাটা, যে ময়মনসিংহ মেডিকেল কলেজ সেই যুগে 25 বছর আগে ডিজিটাল করছিলাম। মানে কি, পুরা 26টা ডিপার্টমেন্ট আমাকে কম্পিউটার নেটওয়ার্কে আন্ডারে ছিল, কম কথা না। এটা কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝি। আমার এই আনন্দের গল্পটা আমি চাই আপনারা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে, শেয়ার বাটনে ক্লিক করে। আল্লাহ হাফিজ।